ওই সময় মারতে মারতে আমার আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউজ এক্সপ্রেস পডকাস্ট। আজকে আমাদের এই এপিসোডটি হতে চলেছে এক ভিন্ন রকমের এপিসোড। আমরা জানার চেষ্টা করব গুমের শিকার একজন ভুক্তভোগী ও প্রত্যক্ষ সাক্ষীর কাছ থেকে সে সময়ের অন্ধকার মুহূর্তের অভিজ্ঞতা, নির্যাতনের প্রতিটি পদক্ষেপ, নির্যাতনের প্রতিটি সময়, এবং আমরা শোনার চেষ্টা করব সে সময়ের তার না বলা গল্প। আজ আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন রিফাত আবদুল্লাহ খান, যিনি নিজেই একজন এই চরম অভিজ্ঞতার সাক্ষী এবং ভুক্তভোগী। চলুন তাহলে আমরা কথা বলে আসি রিফাত আবদুল্লাহর সাথে। রিফাত আবদুল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনার কাছে প্রথমে আমরা একটু জানতে চাইবো যে আপনি যে সময়ে গুম হন, আমরা জানি যে আপনি পরীক্ষার হল থেকে গুম হয়েছিলেন। এই যে পরীক্ষার হল থেকে যে আপনি গুম হলেন, সে সময়ের মুহূর্তটা আসলে কেমন একটু যদি বলতেন। আমি যদি বলি 2015 সালের 20শে ফেব্রুয়ারি আমি এসএসসি পরীক্ষার হলে গণিত পরীক্ষা দিচ্ছিলাম, দুপুর ঠিক 12টা। তো কিছু লোককে আমি দেখতে পাই যে আমার পরীক্ষার হলের দরজার বাইরে দাঁড়ায়। তো আমি প্রথমে ভেবেছিলাম যে তারা হয়তো বা পরীক্ষার মানে পরিদর্শক অথবা এই রিলেটেড কোনো লোকজন হবে। যখন আমি দেখলাম যে এরা দেখতে একটু গোয়েন্দা সংস্থার লোকজনের মতো, সিভিলের সময় পরীক্ষার হলগুলোতে আসলে গোয়েন্দা সংস্থার লোকজনও থাকে। হ্যাঁ, আমি সেটাই ভেবেছিলাম যে এরা হয়তো বা গোয়েন্দা সংস্থার লোক, এখানে কোনো ডিউটি বা তারা দায়িত্ব পালনে আছে, যেহেতু এটা একটা বোর্ড এক্সাম আর কি। তা আমি আমার মতো পরীক্ষা দিয়ে যাচ্ছিলাম। তো আমি একটা জিনিস খেয়াল করলাম, যদি কেউ পরিদর্শক হয় বা কেউ যদি এখানে কাজ করে, ডিউটি করে, তারা স্পেসিফিক অবশ্যই আমার হলের দরজার সামনে দাঁড়িয়ে থাকবে না এবং আমার দিকে তাকিয়েও থাকবে না। তা আমি প্রায় আধা ঘন্টা ধরে নোটিস করলাম যে তারা আমার দিকে সবাই তাকায় আছে এবং তারা আমার দিকেই কিছু একটা খোঁজার চেষ্টা করছে। এমনিতে আমরা যেহেতু পলিটিক্যাল ফ্যামিলির সন্তান, আমাদের কাছে কিছু অভিজ্ঞতা বলতে, আমার আব্বাকে অনেক আগে থেকে তারা খুঁজে, যেহেতু তখন আরেকজন স্বৈরাচারী সরকার ছিল। তো অভিজ্ঞতা বলতে আমরা আগে থেকে জানতাম যে আমাদেরকে খোঁজাখুঁজি চলতেছে, আমার আব্বাকে না পেলে হয়তো বা আমাকে খুঁজতে পারে। সেখান থেকে একটা আইডিয়া ছিল যে হয়তো বা আমাকে খুঁজতে আসবে, বাট আমি এটা কখনো ভাবিনি যে এসএসসি পরীক্ষার হলে এসে আমাকে এভাবে খুঁজবে তারা। আর আধা ঘন্টা পরে যখন আমি মানে একটু বুঝতে পারলাম যে এরা হয়তো বা আমাকে নেওয়ার জন্যই আসছে, তখন আমি একটু নার্ভাস হয়েছি। এটা খুবই স্বাভাবিক, কারণ তখন আমার বয়সও কম, আর 18 বছরেরও কম তখন বলতে হয় আর কি। অবশ্যই এটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, বিকজ আমি পরীক্ষার হলে বসেছিলাম, ওরা দাঁড়িয়ে আছে আমার জন্য ওয়েট করতেছে। তখন আমার আসলে আর পরীক্ষা দেওয়ার মন মানসিকতা আর ছিল না যে আমি কিছু যে একটা লিখবো। আর আপনি যখন পরীক্ষা দিবেন, কোনো এক্সাম দিবেন, আপনাকে অবশ্যই একটা শান্ত মন মানসিকতা নিয়েই কিন্তু পরীক্ষা দিতে যেতে হয় এবং পরীক্ষার হলে সেই উত্তরগুলো করতে হয়। তা আমি ওভাবে পরীক্ষা দেইনি, আমি বসেছিলাম, কিছু লেখার ট্রাই করেছি, কিন্তু আমার মধ্যে কিছু আতঙ্ক কাজ করছিল, এই জন্য আমি আসলে এভাবে লিখতে পারিনি। তো যখন ইউজুয়ালি তো পরীক্ষাগুলো হয় 3 ঘন্টা আর কি, বোর্ড এক্সামগুলো, এসএসসি পরীক্ষা। তো আমি দেখতেছি যে তারা ওয়েট করতেছে এবং লোকজন বাড়তেছে বাইরে। মোটামুটি বুঝে গেছি যেহেতু আমাদের পরিবারের আমার আব্বাকে খুঁজতেছে, তো সেখান থেকে হয়তো আমাকে খোঁজার জন্য এখানে আসছে। তারপর আমি বিশ্বাস করতে পারতেছিলাম না যে তারা এসএসসি পরীক্ষার হলে থেকে নিবে। আমি তাও ওয়েট করছিলাম আর কি। তো ঠিক 3 ঘন্টা পরীক্ষা শেষ হওয়ার আগে, যখন সবাই যার স্টুডেন্টের তাদের পেপারগুলো, যেগুলো অ্যান্সার শিটগুলো সবাইকে মানে টিচারকে দিয়ে বের হয়ে যাচ্ছে, তখন আমি চিন্তা করলাম যে আমাকে মনে হয় এখান থেকে তারা নিয়ে যাবে। তো আমি যেটা ভাবলাম, আমি যেটা করলাম সেটা হচ্ছে যে সবাই এক্সাম শিট দিয়ে বের হয়ে যাওয়ার আগে আমার এখান থেকে বের হওয়া উচিত, এই জন্য যাতে করে এখানকার হলের যে টিচার এবং যে কয়েকজন স্টুডেন্ট এখানে আছে তারা যেন অ্যাটলিস্ট দেখে যে আমাকে নিয়ে যাচ্ছে বা আমাকে তারা সামহাও একটা প্রুফ। কারণ ওই সময়টা দেশে খুব ভয়াবহ একটা অবস্থা ছিল, গুম খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মানে ক্রসফায়ার, দেশের অবস্থাটা খুবই আনস্টেবল ছিল এবং সবাই খুব উদ্বিগ্ন ছিল দেশের অবস্থা নিয়ে, স্পেশালি যারা পলিটিক্যাল ফ্যামিলি বিলংস করে। তো আমি সে কাজটাই করলাম। আমি যখন আমার পরীক্ষার হলের বেঞ্চ থেকে দাঁড়ালাম আমার সিট দেওয়ার জন্য, আমি নোটিস করলাম যে তারা দরজার
সামনে একদম 8-9 জন এভাবে গোল হয়ে দাঁড়িয়ে গেল, তখন তো আমি বুঝে ফেললাম যে আসলে এরা আমাকে নেওয়ার জন্য আসছে। সে সময় বয়স কত ছিল? 16 বা 17, অনেকদিন আগের কথা। আর আমি যখন আমার খাতা দেই তখন সবচেয়ে আতঙ্ক কাজ করতেছিল তখন, যে আমি জানি যে আমি আর কয়েক কদম হেঁটে যাব, তারপরে হয়তো বা আমাকে এখান থেকে তারা নিয়ে যাবে, বা আমি জানি না আসলে কি হবে, এরপরে কি হবে আমি জানি না, কারণ তখনকার মুহূর্তগুলো খুব ভয়ঙ্কর। আমিও এখানে পরীক্ষা দিচ্ছি, আমার পরিবার জানে আমি এখানে পরীক্ষা দিচ্ছি, কিন্তু এখানে কি হচ্ছে সেটা তো আমি জানি। ইউজুয়ালি পরীক্ষায় যারা পরীক্ষা নেয়, যারা ক্লাসে থাকে টিচাররা, তারা তো ডিফারেন্ট স্কুলের হয়, এই জন্য ওনারাও হয়তো বা ভাবছে যে যেহেতু অফিসাররা আসছে, মোস্ট প্রবাবলি ভালো কোনো কিছুর জন্য আসছে। কারণ আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে এসএসসি পরীক্ষার হল থেকে কোনো ছাত্রকে এভাবে তুলে নিয়ে গেছে বলে আমি জানি না, অথবা আপনারা বলতে পারবেন। তো আমি যখন ওই যে আপনার রুমের দরজার সামনে যাই, তখন তারা সাথে সাথে আমাকে একজন তুলে পাশের রুমে ঢুকায় ফেলে মুহূর্তের মধ্যে, মানে চোখের পলকে। আমার কাছে যেটা মনে হয়েছে যে তারা আমাকে পাশের রুমে ঢুকে ফেলে এই জন্য, যাতে করে অন্য কেউ না দেখতে পারে বা নোটিস না করতে পারে যে আমাকে তারা নিয়ে যাচ্ছে বা কিছু, কারণ সবাই সিভিলে। পাশের রুমটা ফাঁকা ছিল, পাশের যে রুমটা, তো সেখানে তারা আমাকে মানে ভিতরে ঢুকায় ওই রুমটা লক করে দেয়। লক করে দেওয়ার কয়েক মিনিটের মধ্যে একজন হ্যান্ডকাফ নিয়ে আসে, হ্যান্ডকাফ এনে আমার 2 হাতে হ্যান্ডকাফ পরে ফেলে ওই রুমের ভিতরেই। হ্যান্ডকাফ পরে আমাকে বলে যে তুমি তো আমাদেরকে চিনছো, আমরা কারা। আমি বললাম যে আমি তো বুঝতে পারতেছি আপনারা কারা, অবশ্যই গোয়েন্দা সংস্থার লোক বা প্রশাসনের লোক হবেন, কারণ এভাবে হ্যান্ডকাফ নিয়ে আপনি হলের ভিতরে ঢুকছেন, তার মানে আপনি অবশ্যই পারমিশন নিয়েই ঢুকছেন, নাহলে আপনি একটা পরীক্ষার হলে ঢুকতে পারতেন না। তো যাই হোক, আমি খেয়াল করলাম যে তারা আমাকে প্রায় 15-20 মিনিট ওখানে জিজ্ঞাসাবাদ করে। ওই সময় কি একবারে প্রথমে দিকে কি আপনাকে আঘাত করেছিল? না, আমাকে যখন ওই পাশের রুমে নিয়ে যায় তখন আমাকে আঘাত করেনি, কিন্তু আমাকে মানসিকভাবে অনেক ব্রেকডাউন করার চেষ্টা করছিল, যে তোমার আব্বু কোথায় আছে, তুমি কি করো, কোথায় থাকতা তুমি, কালকে রাতে কোথায় ছিলে, বা এরকম কিছু আর কি। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে তারা 15-20 মিনিট যে আমাকে ওখানে জিজ্ঞাসাবাদ করলো, এটা আসলে তারা সময় ক্ষেপণ করার চেষ্টা করেছে এই জন্য, যাতে স্টুডেন্টরা অন্য স্টুডেন্টরা চলে যায় বা এরকম কিছু হয়। কারণ ইউজুয়ালি কিন্তু একটা পরীক্ষা দেওয়ার পর স্টুডেন্টরা থাকে না, সবাই চায় যে আমরা খুব দ্রুত যেন এখানে চলে যেতে পারি। তো ওই 20 মিনিটের মধ্যে তো সবাই চলে যায়, তখন তারা একটা কালো গ্লাসে সাদা মাইক্রো, তারা পিছনের গেট ছিল স্কুলের, পিছনের গেট দিয়ে ঢুকে আপনার যে সিঁড়ির সামনে নিয়ে আসে। তো তারা আমাকে বলে যে চলো আমাদের সাথে। তো আমার তখন কিছু করার নেই, আমি একটা মানুষ, এতগুলো মানুষ আমার হাতে হ্যান্ডকাফ পরে ফেলছে, আমাকে পিছনের সিঁড়ি দিয়ে নেমে ওই কালো গ্লাসের যে মাইক্রো ওখানে ঢুকায় ফেলে। ওরা খুব মানে খোঁজাখুঁজি করতেছিল যে আমার মোবাইল কোথায়। আপনার কি তখন মোবাইল ছিল কাছে? না, আমার এমনি পরীক্ষার হলে তো মোবাইল নেওয়া নিষেধ, এই জন্য মোবাইল নেইনি। তাদের টার্গেট ছিল যে আমার মোবাইল যদি তারা পায়, তো হয়তো বা আমার মাধ্যমে আমার পরিবারের অন্যান্য সদস্যদেরকে হয়রানি করা বা গ্রেফতার করা বা তুলে নিয়ে যাওয়ার ঘটনা তারা হইতেই পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আমি পরীক্ষায় যেহেতু মোবাইল নিয়ে যাওয়া যায় না, আমি নেইও নেই। বাট ওরা অনেকক্ষণ চেষ্টা করছে আশেপাশে যদি আমার পরিচিত কেউ থাকে হলের আশেপাশে, যে আমাকে নিয়ে আসছে বা আমাকে আবার নিয়ে যাবে, বাট তারা তেমন কাউকে পায়নি। অ্যাট দ্য সেম টাইম তারা আমাকে অনেক ফোর্স করছিল, মানসিকভাবে খুবই চেষ্টা করছিল আমি যেন ব্রেকডাউন হই, আমার আব্বা কোথায়, আমার পরিবারের সদস্যরা কোথায়, আমার আম্মারা কোথায়, এবং এভাবে যাচ্ছিল আর কি। তো তার পরবর্তীতে তো আমাকে তারা উত্তরায় থেকে আমাকে তুলে নিয়ে গেছে, তুলে নিয়ে যাওয়ার পরে তারা আমাকে আমাদের মিরপুরের বাসায় নিয়ে যায় আর কি। আচ্ছা, সেই সময় যে স্কুল থেকে আপনাকে তুলে নেওয়া হয়, সেই স্কুলের যে প্রধান শিক্ষক বলেন আর অন্যান্য যারা দায়িত্বশীল ছিল, তারা কি কখনো ওনাদের কাছে কি জিজ্ঞেস করেছিল যে কেন নিয়ে যাওয়া হচ্ছে, কি কারণে একজন পরীক্ষার্থীকে নিয়ে যাওয়া হচ্ছে? এখানে আমি যতটুকু শুনেছি, আমি তো ওই দিন মানে আমাকে তুলে নিচ্ছে, আমি এগুলো শুনছি আমি যখন বের হয়ে গেছি প্রায় 1 বছর পর। তা আমি যেটা শুনলাম যে যেহেতু ওনারা অফিসাররা গেছে, মানে পর্যায়ের লোকজন, তারা মনে হয় পরিচয় দিছে যে আমি ওনাদের ভাতিজা ভাই না এমন কিছু হই, আমার সঙ্গে দেখা করতে আসবে। আর স্কুল পরিদর্শক তো বা যারা দায়িত্বে থাকে ইউজুয়ালি, তারা তো এরকম কোনো এক্সপিরিয়েন্স আগে ফেস করে নাই বাংলাদেশে আমার জানা মতে। তারাও মনে হয় ভাবছে যেহেতু অফিসাররা আসছে হয়তো সরকারি কোনো কাজে আসছে, কারণ বোর্ড পরীক্ষাটা তো সরকারের আন্ডারেই। তো তারা বিষয়টাকে এভাবে আসলে মনে হয় না গুরুত্ব দিচ্ছে, তারা হয়তো বা ভাবছে এটা দায়িত্ব পালনের জন্যই তারা আসছে। আচ্ছা, আপনাকে এই যে গুম করা হলো, কেন গুম করা হলো, এই বিষয়টা কি আপনি আজও উত্তর পেয়েছেন? আসলে আমাকে কেন গুম করা হলো, আপনি যেরকম জিজ্ঞাসা করলেন, আমিও মাঝে মধ্যে নিজেকে জিজ্ঞাসা করি যে আমাকে কেন গুম করা হলো। কেন জিজ্ঞাসা করি, যে একটা বোর্ড এক্সামে, এসএসসি বোর্ড এক্সামে, যেটা আপনার বাংলাদেশের, আমি যতটুকু জানি যে লক্ষাধিক ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, বাংলাদেশের ইতিহাসে এবং এসএসসি পরীক্ষার বোর্ড থেকে কোনো স্টুডেন্টকে এভাবে পরীক্ষার হল থেকে তুলে নিয়ে গুম করে দেয়, এটা আসলে আমার জানা ছিল না, জানতাম না। এই জন্য আমি নিজেকে কোয়েশ্চেন করি যে কেন করা হলো।
বাট যে অ্যান্সারটা আমি সবসময় খুঁজে পাই, যেহেতু আমার বাবা একজন রাজনৈতিক ব্যক্তি এবং তাকে যেহেতু পাইনি তখনকার সরকার, তো সেটার হয়তোবা একটা তেজ বা ঝাল আমার উপর মেটানোর জন্য। তার মানে এটা বলা যেতে পারে যে আপনার বাবার উপরে যে ক্ষোভ, সেই ক্ষোভটা আপনার উপর দিয়ে গেছে। জি জি জি, অনেকটা এরকম। কারণ এটা এমন, বা আমি এসএসসি পরীক্ষা দেওয়ার সময় আমি একটা মানে আন্ডার 18 একটা স্টুডেন্ট, আমি কেমন বা এমন কি করলাম যে আমাকে এসএসসি পরীক্ষার হল থেকে যে তুলে নিয়ে আসতে হবে। আপনার বাবা তো আমার জানার মতে বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে যুক্ত আছে। আপনি কি কোনো রাজনীতির সাথে সেই সময়ে সরাসরি যুক্ত ছিলেন কিনা বা এখন না, আছেন কিনা? আমি রাজনীতির সাথে ওই সময় সরাসরিভাবে যুক্ত ছিলাম না, এখনও তেমনভাবে নেই, যেহেতু আমি মাত্র পড়াশোনা শেষ করলাম। তো ওই ক্ষোভটা আমার মনে হয় আমার বাবার কাছ উপরে ছিল তাদের, সেখান থেকে আমার উপরে আসে আর কি। নির্যাতনের সময় আসলে আপনার কাছ থেকে সব থেকে বেশি কোন জিনিসটা তারা জানতে চাইতো? আমাকে তো প্রথমে তারা গুম করে দিল। গুম মানে মিডিয়া যখন জিজ্ঞাসাবাদ করলো যে আমি কোথায়, জানতে চাচ্ছিল আমার পরিবার সহ অন্যান্য জনরা, তারা বলছে তারা জানে না আমি কোথায়, মানে অস্বীকার করছে আর কি, তারা যে আমাকে তুলে নিয়ে গেছে। তো তাদের মেইন ইন্টেনশন ছিল যে প্রধান যে আমি যেটা মনে করি ইন্টেনশন, যে আমার আব্বা কোথায় ছিল এটা বের করা। আমাকে তারা কন্টিনিউয়াস কোয়েশ্চেন করতেছিল যে তোমার আব্বা কোথায়, তোমার আব্বা কোথায়, তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো, কারণ উনি জেনে গেলে উনি সরে যাবে যেখানে আছে। আসলে আমার আব্বারা তো রাজনীতি করেন অনেক আগে থেকে, ওনাদের মাথায় এটা আছে যে আমাদেরকে ধরে নিয়ে জিজ্ঞাসা করতেই পারে। তা এই জন্য আমিও জানতাম না যে উনি কোথায়। তা আমি যেটা জানি না আমি সেটা কীভাবে বলবো। তো এই কারণে হয়তোবা আমার উপর তারা একটু টর্চার করছে। যেরকম আমাকে তারা ওই দিন রাত্রে যেখানে আমাকে রাখছিল, আমি তো জানি না আসলে আমি কোথায়। ওখানে একটা হাজতের মতো ছিল, একটা ছিল গ্রিলের মতো ছোট, ওই গ্রিলের ভিতরে আমাকে তারা রেখে দিছিল। তা আমাকে রাতেবেলা তারা নিয়ে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করে এবং ওখান থেকে আসলে নির্যাতনগুলো শুরু হয় আর কি। হাজতের মতো যেটা বলছেন, ওই জায়গাটাতে নিয়ে যাওয়ার পরেই কি নির্যাতন শুরু হলো, না ওখান থেকে আপনাকে আবার ট্রান্সফার করা হয়েছিল, অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে? না, আমাকে যেখানে তারা গুম করে রাখে ওখানেই তারা আসলে আমাকে। কয়দিন আপনি গুম ছিলেন? আমি কয়দিন? গুম ছিলাম 2 দিন। তো এই 2 দিনই তারা বেসিক্যালি বেশি নির্যাতন করে। কারণ 2 দিনে তো তাদের মধ্যে তাদের কাছে কোনো তারা যে জবাবদিহিতা করবে সরকারের কাছে বা আইনের কাছে, এরকম কোনো তাদের কাছে আমার কাছে মনে হয় না কিছু ছিল। আচ্ছা, এই যে এই 2 দিনে আপনার পরিবার আপনার সাথে আপনার কোনো যোগাযোগ বা আপনাকে খোঁজার বিষয়টা আসলে কিভাবে কি করেছিল একটু যদি বলতেন। এই 2 দিনে তো আসলে আমার পরিবারের সাথে আমার কোনো যোগাযোগ নেই, আমার পরিবার জানেও না আমি কোথায়। এই জন্যই তো আমি গুম। আমার পরিবার আপনার মিডিয়া বিভিন্নভাবে চেষ্টা করতেছে যে আমি কোথায় আছি বের করার জন্য। যেরকম বিভিন্ন ধরনের বাহিনীর কাছে যে জিজ্ঞাসা করা যে আপনারা কি জানেন কি না যে আমাদের সন্তান বা মুখ কোথায় আছে। তো সবাই বলতেছে যে আমরা জানি না। যারা তুলে নিয়ে গেছে তারাও বলতেছে যে আমরা আসলে জানি না। তো এই 2 দিনই আমাকে বেশি টর্চার করে ওরা। টর্চারের মাত্রাটা আসলে কেমন ছিল, কিভাবে টর্চারটা করতো? যে কোনো টর্চার তো ফার্স্টে আস্তে আস্তে শুরু হয়, হঠাৎ করে বড় টর্চার হয় না। তো ফার্স্টে তারা আমাকে থাপ্পড় দেওয়া, ঘুষি দেওয়া এভাবে শুরু করে। যেরকম আপনাকে যদি আমি বলি, আমাকে যেখানে জিজ্ঞাসাবাদ করতেছিল একটা টেবিল ছিল, টেবিলের ডান পাশে আমাকে দাঁড় করা রাখতো, আর অফিসার যে জিজ্ঞাসা করতো সে পাশে বসতো বাম পাশে। সেই সময় কি আপনার চোখ বাঁধা থাকতো? না, সে সময় আমার চোখ বাঁধা থাকতো না, আমি দাঁড়ায় থাকতাম, আমি ওই অফিসার বরাবর থাকতাম একটা রুমের ভিতরে। তো বিষয়টা এমন হয়তো যে তারা আমাকে কোনো কোয়েশ্চেন করতেছে, আমি অ্যান্সার দিতে না পারলে, যেহেতু উনি এপাশে বসে আছে, ওনার ডান হাতটা কিন্তু আমার দিকে, ডান হাত দিয়ে এপাশে বাম চোখে ঘুষি মারা, থাপ্পড় মারাটা কিন্তু ইজি। তাই এই জন্য আমাকে তারা ওই সময় মারতে মারতে আমার বাম চোখে রেটিনা ছিঁড়ে যায়। আমার ডান চোখেও একটু এফেক্ট হয়, বাট রেটিনা তখন ওভাবে বাম চোখেটা পুরাটাই ছিঁড়ে যায়। তো এই 2 দিন তারা আমাকে বিভিন্ন ধরনের টর্চার করতো, আর ওই সময়গুলো তো আসলে খুব কঠিন ছিল পার করার জন্য। আর 2 দিন পরে তারা আমাকে একটা মিথ্যা মামলা দিয়ে কোর্টে হাজির করে আপনার 10 দিনের রিমান্ড চায়। তো আদালত সন্তুষ্ট হয়ে 5 দিনের রিমান্ড দেয় আমাকে। তো এই 5 দিনে তারা আমাকে টর্চার করে বিভিন্ন ধরনের আর কি, বেশিরভাগই তারা টর্চারটা করে। রিমান্ডের সময়টা আসলে কি কি হতো সেই বিষয়ের? রিমান্ডের সময়গুলো তো আসলে খুবই সময়ের যে ব্যাপারটা, আসলে সময়ের যে দাম, এটা আমি তখন মনে করেছি, তখন বুঝেছি কেন রিমান্ডের সময় আপনি একটা আতঙ্কে থাকবেন। কেন জানেন? এই 24 ঘন্টা পার হবে না, আপনাকে কখন যেন ডেকে নিয়ে যায়, কখন যেন ডেকে নিয়ে একটা আপনি জানেন না কী হবে, আপনাকে মারবে, টর্চার করবে নাকি কি করবে আপনি জানেন না। তো মনে করেন যে ওখানে একটা ঘড়ি ছিল, আমি যেখানে আমাকে যেখানে রাখছিল একটা গ্রিলের মধ্যে ছোট একটা খাঁচার মতো, ওখান থেকে একটা ঘড়ি দেখা যেত, টাইম দেখা যেত আর কি। আমি মিনিট গুনতাম যে ফর এক্সাম্পল 11:55 বাজে, 12টা বাজতেছে না কেন, এই 5 মিনিট যাচ্ছে না কেন গুনতাম।
আমার কাছে মনে হতো এখনই এসে মনে আমাকে ডাকবে, দেখিনি এখনই মনে তুলে নিয়ে আবার টর্চার করবে। তো এই আতঙ্কটা সবচেয়ে বেশি ছিল ওই সময় রিমান্ডে। এই 5 দিন প্লাস আগের 2 দিন, 7 দিন, ইভেন 5 দিন শেষ হওয়ার পরে তারা আমাকে সেম মামলায় আবার 3 দিনের রিমান্ডে নিয়ে আসে, সেম মামলায়। তা আমি কিন্তু একটা লম্বা সময় ওখানে ছিলাম। টোটাল আপনি জেলখানায় ছিলেন কতদিন? প্রায় 1 বছর। এই যে 1 বছর ধরে আপনি জেল খাটলেন, জেল খাটার পরে আপনি কি সরাসরি বাসায় চলে গিয়েছিলেন? আমাদের জেলের কাহিনীটাও তো অনেক লম্বা এবং ডিফারেন্ট। আমি যদি আপনাকে শর্টে বলি, মানে খুবই অল্পতে বলি, যেরকম আমি যখন জেলে আমাকে পাঠিয়ে দিল তারা মামলায়, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমি যতটুকু জানি বাংলাদেশের আইনে 18 বছরের নিচে যারা, তাদেরকে রিমান্ডে নেওয়া মনে হয় যায় না। 18 বছরের নিচে আমরা জানি যে শিশু বা এরকম কিছু কিশোর। তো কিশোর আইনে আমি যতটুকু জানি রিমান্ডে দেওয়া হয়তো বা এটা নিষেধ বা এমন কিছু, আমি তো যতটুকু জানি আর কি। তারপর তারা আমাকে রিমান্ডে নেয় এবং টর্চার করে। আমার সাথে তো আমার পরিবার যোগাযোগ করতেই দেয় নাই, খারাপ আচরণ করা, একদম বাজে জায়গায় ঘুমাতে দেওয়া, কোনো কিছু প্রোভাইড না করা। আচ্ছা, ওই সময়ের মধ্যে আপনার সব থেকে হৃদয় বিদারক বা সব থেকে খারাপ কোনো মোমেন্ট ছিল কিনা, যেটা আপনার এখনো মনে হলে গায়ের মধ্যে শিউরে ওঠে, এরকম কোনো মুভমেন্ট ছিল? সব থেকে বেশি বলতে যখন আমি ওদের আন্ডারে হেফাজতে ছিলাম, রিমান্ডে ছিলাম বা গুম ছিলাম, তখন আমার কাছে মনে হইতো যে মানে আমি কোথায় আছি, আমার সাথে এটা কেন হইলো, মানে এটা আমার সাথে হচ্ছে কেন? আমি একটা পরীক্ষার্থী, পরীক্ষা দিচ্ছি, আমাকে পরীক্ষা দিতে দেখ, আমাকে গুম করে টর্চার করা, মানে এখানে হঠাৎ করে ডেকে নিয়ে যাওয়া রাত্রে, দিনের বেলা, যখন তখন, মানে যা ইচ্ছা তাই করা। তো এইটা আমার জন্য একটু বেশি হৃদয় বিদারক ছিল। এর আমি যদি রিমান্ড আর গুমের পার্ট বলি, আর তারপরে যখন আমাকে তারা জেলে পাঠিয়ে দিল, কারাগারে, তখন আমাদেরকে পাঠাইলো হচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগার, চকবাজারে, পুরাতনটা। তো পুরাতন কেন্দ্রীয় কারাগারের অবস্থা তো আসলে অতটা ভালো না, যেহেতু এটা অনেক পুরাতন। আমি ওখানে প্রায় 4 মাস ছিলাম। তো এই সময় থাকার অবস্থায় প্রায় 1 মাস পরে আমার নামে 8টা মামলা হয়। এটা কি মামলা? সাইবার একটি মামলা হয়। সাইবারের সাথে আপনার কি কোনো যোগাযোগ বা কোনো? না, সাইবারের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না, যেহেতু তাদের একটা মামলা দিতে হবে আমাকে, তারা আমাকে একটা মিথ্যা মামলা দিয়ে দেয় প্রথমে। দ্বিতীয় মামলাটা দেয় আমি জেলে থাকা অবস্থায়। তো দ্বিতীয় মামলার যে মামলার বিবরণী, যে সময় এবং তারিখ তারা মামলায় উল্লেখ করে, ওই সময় আমি জেলে। তো একটা মানুষ জেলে থাকা অবস্থায় কিভাবে রানিং মামলায় আসামি হয়, এবং সে মামলায় আমাকে প্রধান আসামি করে, মানে কতটা আশ্চর্যজনক আপনি চিন্তা করেন। মানে এবং সে মামলায় আমাকে আবার রিমান্ডে নেয় 5 দিনের, এবং ওই রিমান্ডে আমাকে জেল থেকে আবার তাদের কার্যালয়ে নিয়ে আসে। রিমান্ড শেষ হলে আমাকে আবার কারাগারে ব্যাক করে। এই যে এত কিছু সময়, মানে খারাপ সময়ের মধ্যে যাইতো, সে সময় কি আপনার কি কোনো সময় মনে হতো না, অনুশোচনা হতো না যে আমার বাবা রাজনীতি করে, যে কারণে আমাদের উপরে এরকম হচ্ছে, এটা যদি আজ বাবা রাজনীতি না করতো তাহলে হয়তো এরকম হতো না, এরকম কি মনে হতো? আমার এরকম কখনোই মনে হয় না। এই কারণে, আমার বাবা রাজনীতি করে সেটা ঠিক, কিন্তু আমার বাবা দেশের মানুষের জন্য, দেশের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করে। তা আমি যে সেই পরিবারের সন্তান হতে পেরেছি, এটাতে আমি খুব গৌরব ফিল, মানে প্রাউড ফিল করি আর কি। এটা আমার জন্য একটা ভালো পাওয়া। আমিও যেন দেশের কল্যাণে কাজ করতে পারি, এটা আমার জন্য একটা শিক্ষা ওখান থেকে। প্রথমে আপনি গুম হলেন, তারপরে রিমান্ডে, তারপরে 1 বছর আপনি জেলখানায় ছিলেন। তারপরে আপনি যখন আপনার পরিবারের কাছে গেলেন, তখন কি আপনি নিজেকে আয়নার সামনে কখনো দেখেছেন? আসলে পরিবর্তনটা কেমন ছিল? পরিবর্তন বলতে মানসিকভাবে তো অবশ্যই একটু পরিবর্তন থাকে, কারণ আপনি যদি প্রায় 1 বছর জেলে থাকেন বা একটা লম্বা সময় সোসাইটির বাইরে থাকেন, এবং সেটা যদি অকারণে হয়, অবশ্যই আপনার মেন্টালি একটা এফেক্ট পড়বে। তো আপনি যেটা বলতেছেন, আমি যখন আয়নার সামনে নিজেকে দেখতাম, আমি ভাবতাম যে আমার সাথে এটা কি হলো। মানুষ মাঝে মধ্যে দুঃস্বপ্ন দেখে না? স্বপ্ন দেখে যখন ঘুম থেকে উঠে যখন ভাবে যে এটা আমি কি দেখলাম, স্বপ্নটা শেষ হয়ে যায়। তা আমার কাছে মনে হয় একটা দুঃস্বপ্নের মতো। এখানে কিছু কথা না বললেই না, সেটা হচ্ছে যে 4 মাস যখন আমি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলাম, 4 মাস পর তারা আমাকে ওখান থেকে ট্রান্সফার করে গাজীপুর টঙ্গীতে কিশোর উন্নয়ন কেন্দ্র একটা জায়গা আছে, ওখানে আমাকে পাঠায় দেয় বাকি সময়টা। তো ওখানকার পরিবেশটা খুবই বাজে ছিল। কীরকম বাজে ছিল? পরিষ্কার পরিচ্ছন্ন না, এবং ওখানে বিল্ডিংয়ে ফ্লোর করা, মানে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা রুম করা। তো মনে করেন যে ওখানে একটা রুমে আমাকে এবং আর কয়েকজনকে রেখে দিত, মানে আমরা ওই ফ্লোর থেকে বের হতে পারতাম না। আমি কিন্তু ওই রুমেই 2টা ঈদ করেছি, রমজান করেছি, রুমেই ছিলাম। আচ্ছা, এই যে পরিবার ছাড়া রমজান করলেন, ঈদ করলেন, আপনি সে সময় তো আপনার কিশোর ছিলেন, এই যে এতগুলো স্টেজের মধ্যে দিয়ে গেলেন, আপনার
পরিবারের কথা মনে পড়তো না, পরিবারের জন্য খারাপ লাগতো এরকম, সে সময় আপনি কি করতেন? এটা তো অবশ্যই খারাপ লাগার একটা বিষয়, কারণ আমি চিন্তা করতাম যে আমার বয়সে একটা ছেলে আজকে এসএসসি পরীক্ষা দিচ্ছে বা শেষ হয়ে গেছে, সে হয়তো বা কলেজের জন্য অ্যাপ্লাই করতেছে বা ভালো কোনো কলেজে ভর্তি হবে সেটা নিয়ে চিন্তা করতেছে, কিন্তু আমি রিফাত জেলের মধ্যে আছি, আমার সম্পূর্ণ সব কিছু অনিশ্চয়তা, আমি পরীক্ষা দিতে পারতেছি না, আমার কবে মুক্ত হবে, আমি আমি কি করলাম যে আমাকে এভাবে জেলে আটকা থাকতে হচ্ছে আর কি, এবং এটা লং টাইম হয়ে যাচ্ছে। তো অবশ্যই পরিবারকে তো আমরা মিস করতাম, আমি মিস করতাম, তারপরে জেলে যারা ছিল সবাই মিস করতো, আমি বেশি মিস করতাম বিকজ জেলে দেখা যেত যে আমি সবচেয়ে কম বয়সী, সবাই আমাকে আদরও করতো। তো অবশ্যই মিস করতাম, কারণ আমি তো আসলে একটা রমজান চলে যাওয়া পরিবার ছাড়া, 2টা ঈদ করা পরিবার ছাড়া, এটা খুবই কষ্টের। আচ্ছা, ওই জেলখানায় থাকাকালীন অবস্থায় কোনো একটা রাত আপনার খুব মনে পড়ছে আপনার বাবার দেখতে, আপনার মায়ের সাথে দেখা করতে, এরকম কি? এটা আসলে খুব একটা রাত না, এরকম অনেক রাতই পার হয়, যেটা আসলে জেলখানা যারা গিয়েছে তারা বলতে পারবে। অনেক রাতই ঘুমানোর সময় মনে হয় যে আমি যদি আমার পরিবারের সাথে থাকতে পারতাম কত ভালো হতো, আমি যদি আজকে একটা ভালো কলেজে অন্যদের সাথে পড়তে পারতাম কতটা না ভালো হতো। এরকম অবশ্যই অনেক কিছুই মনে হইতো, কিন্তু এই শত কষ্ট বুকে চাপা রেখেই আসলে বাস্তবতাকে মেনে নিয়েই থাকতে হতো আর কি। অর্ধেক পরীক্ষা চলাকালীন অবস্থায় আপনি গ্রেফতার হলেন বা গুম হলেন, তো বাকি পরীক্ষাগুলো কি আসলে জেলখানায় আপনার নেওয়ার কোনো ব্যবস্থা হয়েছিল কিনা? আমি রিমান্ডে যখন ছিলাম তখন আমার 3টা পরীক্ষা মিস হয় রিমান্ডের জন্য, যেহেতু রিমান্ডে থাকার কারণে আমি পরীক্ষাতে জয়েন করতে পারিনি। এবং আমাদের আইনজীবীরা, আমার যতটুকু মনে পড়ে, ওনারা কোর্টের কাছে আবেদন করেছিলেন যে আমাকে যেন অ্যাটলিস্ট পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়, কিন্তু আসলে দুর্ভাগ্যবশত আমাকে রিমান্ডেই পাঠানো হয়। তো রিমান্ড শেষ করে যখন আমি ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাই, তখন কোর্টের আদেশক্রমে আমাকে তারা কারাগারে পরীক্ষা দেওয়ার সুযোগ দেয়। তো এই জন্য কারাগারের ভিতরে আমার জন্য আমার বই খাতা পড়াশোনার জিনিসপত্র পাঠায়, আমি কারাগারের ভিতরেই কিন্তু পড়াশোনা করি এসএসসি পরীক্ষা। আমি নিজেই পড়তাম, নিজেই শিখতাম, এবং কারাগারের জেল গেট যেটাকে বলে, ওখানে টিচাররা আসতো বোর্ডের, আমার পরীক্ষা নিত একটা রুমে, আবার চলে যেত তারা বাহিরে, আমি চলে যেতাম ভিতরে। আপনি একাই পরীক্ষা দিতেন? আমি একাই পরীক্ষা দিতাম, ওখানে আর কেউ ছিল না আর কি। এটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আমার কাছে মনে হইতো, এই কারণে যে মানে অন্যান্য ছাত্ররা পরীক্ষা দিচ্ছে পরীক্ষার হলে, আমি সেম পরীক্ষাটা দিচ্ছি কিন্তু কারাগারে, এবং সেটা কোনো কারণ ছাড়া। যে টিচারটা আমার পরীক্ষা নিতে আসছে উনি পরীক্ষাটা শেষ করে ওই গেট দিয়ে কিন্তু বাইরে চলে যাচ্ছে, কিন্তু আপনি ভিতরে ঢুকে পড়ছেন। কিন্তু আমি কিন্তু এপাশে আসতেছি, আমি কিন্তু আমি বন্দি। এটা আমার কাছে আরও বেশি খারাপ লাগতো। এটা আসলে অন্যরকম খারাপ লাগে, এটা আসলে এক্সপ্লেন করার মতো না আর কি। আপনি যে কারাগারে থাকাকালীন অবস্থায় রিমান্ডে আপনি যে নির্যাতন হলেন, আপনার চোখ নষ্টর পথে চলে গেল, এখন চোখের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, এখন চোখের অবস্থা ইমপ্রুভ করতেছে। আমি যখন কারাগার থেকে বের হই 2016 সালের ফার্স্টে আমার বাম চোখের রেটিনা অপারেশন হয়, আলহামদুলিল্লাহ এটা সাকসেসফুলি হয়। তখন আমার ডান চোখের রেটিনাতে কিছু কি বলবো, এটাকে ফুটা ফুটা ধরা পড়ে, মানে কিছু গ্যাপ, যেগুলো আসলে ছিঁড়ে যায়নি বাট ডিট্যাচমেন্ট হয়নি, বাট ওটাকে লেজার করে ওটাকে ঠিক করা হয় আর কি, যাতে আমি চলতে পারি। তো আমার তারপরে চোখের পাওয়ার অনেক বেড়ে যায়, চোখের প্রায় আপনার -16 -14 হয়ে যায় পাওয়ার, মানে উইচ ইজ আনবিলিভেবল, মানে এটা আসলে ইউজুয়ালি হয় না। তো ওখান থেকে তো আমি আলহামদুলিল্লাহ ভালোই চলতেছিলাম চোখে। গত বছরে এসে আমার ডান চোখের রেটিনাটাও ছিঁড়ে যায়, ডিট্যাচমেন্ট হয় হঠাৎ করে। ওই সময় ডান চোখের রেটিনাতে তো ওই যে একটু আপনাকে বললাম না মাত্র, কিছু গ্যাপ ছিল, তো তখন এটা ঠিক করার কারণে ওটার একটা প্রেশার ছিল, একটা ধকল থাকে, তো বাম চোখের ধকলও ছিল। এই জন্য গত বছর ডান চোখের রেটিনাতে হঠাৎ করে ডিট্যাচমেন্ট হয় আর কি। তারপরে অপারেশন করি আমি, অপারেশনের পর এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে আমার ডান চোখটা কিন্তু এখনও লাল। আচ্ছা, আপনি যে যখন আক্রান্ত হইলেন, সে সময় যদি আসলে কারাগার থেকে চিকিৎসার কোনো ব্যবস্থা থাকতো, তাহলে আজকে এই অবস্থায় আপনি আসতেন না, এমনটা কি মনে করেন? অবশ্যই আমি এটা মনে করি, যদি আমাকে সুচিকিৎসা দেওয়া হতো আমি অবশ্যই এই অবস্থায় আসতাম না, এতটা খারাপ অবস্থা আমার হতো না। আমার তো প্রায় চোখ মানে মানে এটা কী বলবো, নষ্ট হয়ে যাওয়ার পথেই ছিল, কিন্তু আমাকে কোনো ধরনের সুচিকিৎসা দেওয়া হয়নি। আর আমি যখন গুম ছিলাম, আমাকে নির্যাতনের কারণে আমি তাদেরকে প্রায় বলতাম যে আমাকে কিছু ওষুধ এনে দেন, তারা আমাকে শুধু প্যারাসিটামল দিত। আসলে প্যারাসিটামল দিয়ে তো সকল রোগের সমাধান হয় না, তো তারা আমাকে এমন টর্চার করছে যে আমার তাদের কাছে ওষুধ চাইতে হতো আর কি। তো ওষুধটা ছিল প্যারাসিটামল, তাও একটা বা দুইটা এরকম আর কি। তারপরে কি আপনি থেকে দেশ ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন যে আপনি? জেলখানা থেকে বের হওয়ার পরে আমার অপারেশনের পর আমি দেশে থাকারই প্ল্যান করি, দেশে থাকতে চাই, কারণ
আমি চাই না যে এমন কেউ সাফার করুক, আমি এখানে থাকতে চাই, এখানকার মানুষজনের সাথে থাকতে চাচ্ছিলাম আর কি। কিন্তু বাস্তবতা আসলে অন্য কিছু মিন করতেছিল তখন। আমি জেল থেকে বের হওয়ার পরও দেখি যে আমাকে তারা খুঁজে, বিভিন্ন কারণে খোঁজাখুঁজি করতেছে। তো এটা আমার কাছে কোশ্চেন আসতেছিল, যে আমার নিজের কাছে নিজে কোশ্চেন করছিলাম যে আসলে তারা আমাকে কেন আবার খুঁজে। আমার উপর দিয়ে এত ঝড় গেল, এত ধকল গেল, আমি গুম ছিলাম, রিমান্ডে ছিলাম, জেলে ছিলাম এত লম্বা একটা সময়, আবার কেন খুঁজে? আমার বয়সই তো কম। যারা যখন সেখানে অন্যান্য ছাত্ররা তাদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, তা আমি মনে করি এটা আমার জন্য একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অন্যান্য ছাত্রদের থেকে। তো তারপরে আমি 2016 সাল দেশে ছিলাম, চেষ্টা করেছি থাকার। তো কিছু বাস্তবতা চলে আসলো, আসলে থাকাটা খুবই ডিফিকাল্ট এবং খুবই রিস্কি, কারণ ওই সময়টায় দেশে প্রচুর পরিমাণে বিচার বহির্ভূত হত্যা, গুম খুন চলতেছে। আর আমি যেহেতু একবার অলরেডি গুম হয়ে গেছি, আমি মনে করলাম যে আসলে আমার এখানে না থাকাটাই হয়তোবা ভালো। তারপর আমি দেশ থেকে চলে যাই আর কি। এই সংকটকালীন সময় আপনার পরিবার আসলে আপনার কিভাবে এই পরিস্থিতি লড়াই করলো, পরিবার আপনাকে কিভাবে কি করলো একটু বলতেন। আমার পরিবারের জন্য তো সবচেয়ে কষ্টকর সময় ছিল এটা তারা খুব কষ্টে পার করছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে তারা তো, আমি যদি প্রথম থেকে বলি, আমার আম্মা তো, আমি যখন গুম হয়ে যাই আমার আম্মা আমাকে খোঁজার জন্য সরকারের কাছে আবেদন করেছিল এবং বিভিন্ন মিডিয়ার কাছে একটা প্রেস পাঠিয়েছিল যে আমার সন্তানকে ফিরিয়ে দেওয়া হোক। এতটা উদ্বিগ্ন তারা ছিল। বাট এখন বাস্তবতা আমাকে ধরে নিয়ে গেছে, আমাকেও এটা মেনে নিতে হবে, আমার পরিবারকে মেনে নিতে হবে। অবশ্যই এটা খুব কষ্ট ছিল, তারপরেও তারা এটাকে মানতে বাধ্য হয়েছে আর কি। আপনি তারপরে ফিরে এলেন জেল থেকে, আসার পরে আপনার আসলে স্বাভাবিক জীবনে ফিরতে আপনার আসলে কি কি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছে? স্বাভাবিকভাবে ফেরার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল হচ্ছে মানসিকভাবে ফেরাটা। কারণ প্রায় 1 বছর জেল, জুলুম, রিমান্ড, গুম সব কিছুর পরে যখন আপনি বের হবেন কোথা থেকে, আমি যখন জেল থেকে বের হলাম, আমি মানসিকভাবে খুবই আনস্টেবল ছিলাম আর কি। তে আমি মানসিকভাবে এই থাকাটাকেই খুবই বেশি চ্যালেঞ্জ মনে করি আর কি। বাট আলহামদুলিল্লাহ বাই দ্য টাইম এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আপনার জীবনের অন্ধকার সময়ে আপনি বেশ কিছুদিন পার করেছেন, সেই অন্ধকার সময়ের সবচেয়ে অসহনীয় যন্ত্রণা আমরা 5 আগস্টের পরে দেখেছি, যে জায়গাগুলোতে গুম করে রাখা হতো, রিমান্ড দেওয়া হতো, সেই জায়গার কিছু আলামত কিন্তু আমরা দেখেছি। এই জায়গাগুলোতে দেখা গেছে যে একটা স্বাভাবিক সুস্থ মানুষকে রাখলে অস্বাভাবিক হয়ে যাওয়ার কথা। আপনি তো কিশোর ছিলেন, আপনার বয়স কম ছিল, আপনার সবথেকে অসহনীয় যন্ত্রণা কোন সময় আপনি পেতেন, আর সেইগুলো আসলে কিভাবে একটু যদি বলতেন। আপনি যদি অসহনীয় যন্ত্রণার কথা বলেন, আমার সবচেয়ে খারাপ লাগতো হচ্ছে যখন আমি গুম ছিলাম। কারণ আপনি যখন কারাগারে থাকবেন বা রিমান্ডে থাকবেন, আপনি অ্যাটলিস্ট এটা কিন্তু জানেন যে আপনি একটা আইনের ভিতরে আছেন। এই আইনটা পার করলে কিন্তু আপনার হয়তো একটা মুক্তি বা একটা সলিউশন আছে। আমি যখন গুম ছিলাম সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে ছিলাম এবং সবচেয়ে কষ্টকর এবং অসহনীয় একটা যন্ত্রণার মধ্যে ছিলাম। কারণ তখন দেশে প্রচুর পরিমাণে ক্রস ফায়ার হচ্ছে, বিচার বহির্ভূত হত্যা হচ্ছে। তো প্রতিটা মুহূর্ত আমাকে একটা টেনশনের মধ্যে থাকতে হতো যে আমার কি হবে, রাত হলে কি আমাকে কি আবার নিয়ে কোথাও কোনো অঘটন ঘটায় ফেলে কি না। এটা নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তা ছিলাম যখন গুম ছিলাম ওই সময়টাতে আসলে। কারণ আমি তো আসলে তখন দেখতাম, বিভিন্ন সময় নিউজে দেখতাম যে আজকে একজনকে তুলে নিয়ে গেছে, কালকে তার লাশ পাওয়া যাচ্ছে, কাউকে ক্রসফায়ার করে দেওয়া হয়েছে, কেউ টোটালি গুম, এখন পর্যন্ত অনেক মানুষ গুম। তো ওই সময়টা আমার জন্য সবচেয়ে বেশি কষ্টকর সময় ছিল, গুমের থাকার সময় বেরটাকে। আপনার সাথে ঘটে যাওয়া যে সমস্ত মুহূর্তগুলো আপনার গেছে, সেটার ঘটার পরে আপনার আসলে জীবনের প্রতি আসলে দৃষ্টিভঙ্গি কি পরিবর্তন হয়েছে কিনা? অবশ্যই জীবনের প্রতি দৃষ্টিভঙ্গ পরিবর্তন হয়ে গেছে। এখন ছোট ছোট জিনিসগুলোকে অনেক গুরুত্ব দেই আর কি। কেন দেই সেটা আপনাকে বলি। যে ফর এক্সাম্পল আমি যদি আমার চোখের কথাটা বলি, তো চোখে আমার সমস্যা হয়েছে, এটা তো আমি ফিল করতে পারি কী সমস্যাটা হয়েছে। তো এটা আল্লাহর একটা নিয়ামত। যাদের আসলে এখনও কোনো সমস্যা হয়নি, সে ফিল করতে পারবে না তার কেমন লাগতেছে। আমি ফিল করতে পারি আসলে আমার কেমন লাগতেছে। এই জন্য আমি জীবনের প্রত্যেকটা স্টেপকে এখন খুবই গুরুত্ব সহকারে নিই এবং প্রত্যেকটা স্টেপের জন্য আমি থ্যাঙ্কফুল এবং আমি শুকরিয়া আদায় করি। আপনাকে যারা গুম করেছিল, আপনাকে যারা নির্যাতন করেছিল, অত্যাচার করেছিল, তাদের সাথে কি আপনি এই মুহূর্তে দেখা করতে চান? দেখা হলে আপনি তাদেরকে কি বলতেন? মাঝে মধ্যে খুব ইচ্ছা করে তাদের সঙ্গে যদি দেখা হতো ভালো হতো। কী কারণে? আমি তাদেরকে একটু প্রশ্ন করতে চাই যদি দেখা হয়, যে আপনারা একটা স্বাভাবিক মানুষ হয়ে
আপনারা কিভাবে আরেকটা মানুষকে অস্বাভাবিক করেন। অস্বাভাবিক এই কারণে বললাম, আরেকটা মানুষের উপর আপনি কীভাবে জুলুম নির্যাতন করেন, আরেকটা মানুষের কীভাবে আপনি চোখ নষ্ট করে ফেলেন, হত্যা করছেন বা বিচার বহির্ভূত কাজগুলো করছেন। কারণ আপনাদেরও তো পরিবার আছে, আপনাদেরও সন্তান আছে, ছেলে মেয়ে আছে, আপনাদের বাবা মা আত্মীয় স্বজন আছে। তা আপনারা একজন স্বাভাবিক মানুষ হয়ে এই কাজগুলো কীভাবে করেন, এই জন্য তাদেরকে একটু দেখতে ইচ্ছা করে আমার মাঝে মধ্যে, তাদেরকে জিজ্ঞাসা করতে ইচ্ছা করে যে আপনারা এটা কীভাবে করেন, মানে আপনাদের মানসিকতার সাথে কি এটা যায়, আর না গেলে কিভাবে করলেন। গুম হওয়া পরিবারের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য আছে? আসলে গুম হওয়া পরিবারদের কষ্টটা তো ডিফারেন্ট। মনে করেন যারা গুম হয়ে ফিরে এসেছে, যেরকম আমি সহ যারা, তাদের পরিবার তো একটু না একটু হলেও স্বস্তিতে আছে যে না ফিরে এসেছে। এখনও অনেক পরিবারের মানুষজন নিখোঁজ এবং গুম, তারা ফিরবে আসবে কি না এটা আমরা জানি না। এটা খুবই কষ্টকর। এটা যাদের পরিবারের সদস্যরা গুম হয়েছে তারাই শুধুমাত্র ফিল করতে পারে। তাদের প্রতি আমি বলতে চাই যে আশা রাখবেন, নিরাশও হবেন না। আমি যতই বলি আশা রাখবেন, বাস্তবতা তো আসলে ডিফারেন্ট। তারা আশার উপরই তো আসলে বেঁচে আছে, মানুষকে আশার উপরই বেঁচে থাকতে হয়। আমরা তাদেরকে আশা রাখার জন্য বলবো এবং দোয়া করতে বলবো যাতে তাদের পরিবারের সদস্যরা যেন ফিরে আসে, এটাই আসলে বলার। আপনি কি চান আসলে আপনার সাথে যে নির্যাতন হয়েছে এটার কি আসলে সুস্থ বিচার হোক? আমি অবশ্যই চাই এটা সুস্থ বিচার হওয়া উচিত। শুধুমাত্র আমারটা না, বিচার বহির্ভূত যত ঘটনা ঘটেছে প্রত্যেকটা জিনিসের সুস্থ বিচার হওয়া উচিত, এই কারণে যাতে ভবিষ্যতে এমন কেউ কোনো কিছু করার সুযোগ না পায়। প্রত্যেকটা দেশের আইন আছে, আমাদের দেশের একজন আইন আছে, আমাদের দেশে একটা আইন আছে, আইনের মাধ্যমে দেশ চলে। যদি কেউ কোনো অন্যায় করে, কোনো ভুল করে, সেটা আইনের মাধ্যমেই আপনাকে বিচার করতে হবে। এবং আমি চাই এবং আমি রিকোয়েস্ট করি এই সরকার যেন অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে তাদের যে বিচার, যে কাজগুলো, এগুলো চালিয়ে যায় এবং যারা এখনও গুম আছে বা নিখোঁজ আছে তাদেরকে খোঁজার জন্য সর্বোচ্চ চেষ্টা করুক। আর আমার আব্বা যেহেতু এখন মাননীয় সংসদ সদস্য, আমি চাই যে তাদের মাধ্যমে শুধু আমার না, সবাই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা গুম খুন হয়েছে, সবার এই অভিযোগের ভিত্তিতে সবার বিচারগুলো হোক। শুধু আমারটা না, আমি শুধু আমারটা চাই না, আমি সবারটা মিলেই চাই। এবং এটার একটা সুষ্ঠু বিচার হলে আমি আশা করি বাংলাদেশে এই ঘটনাগুলো আর ঘটবে না ভবিষ্যতে। আপনার মতো যারা গুমের শিকার বা রাজনৈতিক কারণে অনেক মামলা জেল খেটেছে, তারা হয়তো একটা সময় পরে দেখা যাচ্ছে রাজনীতিতে পুরোদমে যুক্ত হয়ে যায়। আপনি আসলে কি চিন্তা ভাবনা নিচ্ছেন যে সামনে কি আসলে রাজনীতির সাথে যুক্ত হওয়ার কোনো প্ল্যান আছে কিনা? সামনে রাজনীতিতে যুক্ত হব কিনা এটা নিয়ে এখন পর্যন্ত আমি শিওর না। এটা পরিবেশ পরিস্থিতির উপর অবশ্যই নির্ভর করে। আর আপনি যেটা বললেন যে অনেকে আইনজীবী হয়, অনেকে অনেক ধরনের পেশা গ্রহণ করে এই ঘটনাগুলো ঘটলে, আমার কাছে যেটা মনে হয় যে আমি দেশ ও জনগণের জন্য কাজ করতে চাই, সেটা যেভাবেই হোক। এটা পেশা দিয়েও হতে পারে, এটা আমার কাজ দিয়েও হতে পারে, আবার এটা সহযোগিতা করেও কিন্তু হতে পারে। তো স্পেসিফিক কোনো পেশায় আমি এখন পর্যন্ত নিযুক্ত হওয়ার ভাবে চিন্তা করিনি, বাট আমি দেশ ও জনগণের জন্য কাজ করা এবং স্পেশালি যারা গুম খুন হয়েছে তাদেরকে সহযোগিতা করা, তাদের বিচারগুলোকে আগানোর জন্য আমি কাজ করতে চাই। আপনি কেমন বাংলাদেশ দেখতে চান, আগামীর বাংলাদেশ? আমি অবশ্যই একটি সৎ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই, যেখানে কোয়ালিটিফুল লিডার্সও থাকবে এবং মানুষজন খুব শান্তিতে থাকবে, কোনো ধরনের অন্যায় অবিচার হবে না এবং আমরা একটা সুশৃঙ্খল এবং ভালো একটা পরিবেশ পাবো যেখানে সবাই থাকতে পারে। শুনেছিলাম যে আপনি এখন এই মুহূর্তে রয়েছেন মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে, আপনি পড়াশোনা শেষ করেছেন মাত্র। তো সেই মালয়েশিয়াতে আপনি কত বছর ধরে আছেন, আর মালয়েশিয়ার যে পরিবেশ পরিস্থিতি, সেই জায়গা থেকে আমাদের আসলে কি কি করা প্রয়োজন এই মুহূর্তে বাংলাদেশে, নতুন বাংলাদেশে? আমি তো ওখানে আছি প্রায় 8 থেকে 9 বছর। আমার ব্যাচেলর, মাস্টার্স সব কিছু ওখানে। তো যেহেতু ওই দেশটা আমাদের থেকে একটু বেশি হলেও ডেভেলপ, এখান থেকে শেখার অনেক কিছু আছে। আমি একটা ছোট উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে আমি যে ইলেকশনগুলো দেখেছি বা পলিটিক্যাল যে অ্যাক্টিভিটিগুলো আমি এ পর্যন্ত দেখেছি, আমি এই পর্যন্ত দেখি নাই একজন ব্যক্তি মারা গেছে বা কোনো মারামারি হয়েছে, আমি এটা দেখি নাই। এটা কিন্তু আমাদের জন্য একটা শিক্ষার বিষয় যে ওরা এত ইলেকশন করে, এত পলিটিক্যাল অ্যাক্টিভিটি করে, কোনো মারামারি, হাউকাউ, কোনো এগুলো নাই। সবাই সবার মতো রাজনীতি করে যাচ্ছে, সবাই সবার মতো কাজ করে যাচ্ছে। আর আমি একটা বড় শিক্ষার কথা বলতে পারি যে উন্নয়নের মতো চলবে, রাজনীতির মতো চলবে। এটা আমি
অন্যান্য দেশ থেকে দেখে এসেছি। কারণ যে একটা সরকার যখন চেঞ্জ হয় আমাদের দেশে, প্রত্যেকটা সেক্টরে কিন্তু মানুষ চেঞ্জ হয়। তা মানুষ যখন চেঞ্জ হবে প্রত্যেকটা সেক্টরে, আপনি যখন কোনো উন্নয়নের কাজ করবেন, ওটা কিন্তু একটু না একটু হলেও বাধার সম্মুখীন হয়। আপনি 5 আগস্টের সময় কোথায় ছিলেন? আর যে মুহূর্তে আপনি শুনলেন যে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতন হয়েছে বা দেশ থেকে পালিয়ে গিয়েছে, সেই মুহূর্তটা আপনার একটু যদি স্মরণ করতেন, সে সময় আপনি আসলে কি করেছিলেন? 5 আগস্টে তো আমি এখানে ছিলাম না, আমি দেশে আসার সুযোগও ছিল না ওই সময়। যেহেতু আমরা সবসময় একটা আতঙ্কে থাকতাম যে দেশে যদি যাই তাহলে হয়তো বা আমাদেরকে আবারও সেম গুম বা জেল খাটতে হবে আর কি। আমি তো প্রায় লম্বা সময় দেশে ছিলাম না। তো 5 আগস্টে যখন আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে যে সরকার পতন হচ্ছে বা হওয়ার একটা মুহূর্ত, এই মুহূর্তটা আসলে খুবই ডিফারেন্ট ছিল, খুবই এক্সাইটমেন্ট ছিল, খুবই এক্সাইটমেন্ট ছিল। মানে এমন এক্সাইটমেন্ট ছিল আমি কোনো কাজ করতে পারতেছি না। আমি সকল কাজ, যত জরুরি কাজও থাকুক ওই দিন, ওটাকে বাদ দিয়ে আমরা বসে আছি। তখন তো ইন্টারনেট বন্ধ, তো আমরা দেশে যোগাযোগ করার চেষ্টা করতেছি, বিভিন্ন জায়গায় কথা বলে আলোচনা করতেছি যে সরকারকে পড়ে যাচ্ছে কিনা, কিন্তু এটা আমাদের জন্য একটা বিশাল খুশির খবর। যেই কারণে আমরা পরিবারের সঙ্গে থেকে আলাদা, যেই কারণে হাজার হাজার মানুষ ঘর ছাড়া, যে কারণে বহুত মানুষকে গুম খুন করা হয়েছে, বহুত মানুষ অকারণে জেল খেটেছে, সেটার একটা সলিউশনের দিকে যখন দেশ যাচ্ছে তখন আমরা খুবই এক্সাইটমেন্ট। আমি এক জায়গায়, আমার মনে আছে এখনও, আমি যখন ফেসবুকে দেখতেছি, আমি ওখানে তো ইন্টারনেট ছিল, এখানে ছিল না, যে দেশের অবস্থা, ছাত্র জনতা গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে। তো ওই সময়টা আসলে আপনি যে কোনো কিছু খাবেন বা কোনো কিছু পান করবেন, চা খান বা যে কোনো কিছু, পারবেন না। তা আমি এক জায়গায় বসে খবর নিচ্ছিলাম, বারবার বিভিন্ন জায়গায় কল দিচ্ছি, কী হচ্ছে, দোয়া করতেছি যেন এই সরকারটা কি পড়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমি যখন দেখলাম যে একটা নিউজ আসতেছে যে হয়তো বা সরকার পড়ে যাচ্ছে বা পালিয়ে যাচ্ছে, তো ওই মুহূর্তটা ছিল মানে একটা বিশাল বিজয়ের মুহূর্ত। আমরা ওখানে যারা ছিলাম বা আমি নিজের কাছে নিজের ফিলিংসের কথা বলি, মানে মনে হচ্ছিল যে একটা বিশাল পাথর বুক থেকে নেমে যাচ্ছে, বিশাল একটা মানে অদৃশ্যমান যন্ত্রণা বুক থেকে নেমে যাচ্ছে। এটা ছিল মানে এটা মহা খুশির একটা খবর ছিল। এটা আসলে আমি জানি দেখে এটা আমি এক্সপ্লেন করতে পারতেছি না ভাবে। তা আমার জায়গায় যারা ছিল তারা হয়তো আমার মতো বা আমার থেকে ভালোটা বলতে পারবে আর কি। গত 10 বছরের যে ঈদগুলো বিভিন্ন জায়গায় আপনি বলছিলেন যে জেলখানায় করেছেন, তারপরে আপনি বিভিন্ন জায়গায় ঈদ করেছেন, পরিবারের সাথে ঈদ করতে পারেননি, দেশের বাইরেও করেছেন। এইবার ঈদ তো করলেন আপনার পরিবারের সাথে, তো এই মুহূর্তটা আসলে কিভাবে কাটালেন, কেমন লাগলো সে বিষয়টা একটু দর্শকের উদ্দেশ্যে বলুন। অবশ্যই এটা তো আমার জন্য একটা বড় পাওয়া। 10 বছর কিন্তু ইটস আ লং টাইম। 10 বছর পরিবার ছাড়া ঈদ করা এটা খুবই কষ্টের। একা একা ঈদ করা বা বাইরের মানুষজনের সাথে ঈদ করা এটা খুবই কষ্টের। পরিবার একদিকে ঈদ করছে, আমি একদিকে ঈদ করছি। আমার জন্য এটা খুবই খুশির যে আমি প্রায় 10 বছর পরে আমার পরিবারের সাথে ঈদ করেছি, আমার এলাকায় গিয়েছি, এলাকার মানুষজনের সঙ্গে দেখা করেছি, একসাথে ঈদের নামাজ পড়েছি, মানে মানে কোনো চিন্তা ছাড়া এবং পরিবারের সকলের সাথে। আগে যেটা হতো যে আমরা ঈদ করলেও কিন্তু মানে লুকায়ে ঈদ করতে হতো, বা এক জায়গায় নামাজ পড়তে গেলাম, ঈদের নামাজটা পড়ি কোনো রকম ওখান থেকে চলে যাওয়া। আবার এমন দেখা যাচ্ছে যে আমি এক জায়গায় নামাজ পড়তেছি, আমার পরিবারের সদস্যরা অন্য আরেক জায়গায় নামাজ পড়ছে। জেলখানায় থাকাকালীন অবস্থায় আপনার পরিবার আসলে এই পরিস্থিতি কিভাবে লড়াই করেছে? অবশ্যই আমার পরিবার তো অনেক কষ্ট করেছে। সবচেয়ে বেশি সমস্যা ছিল আমার পরিবারের, কারণ তারা আমার জন্য একটা অনিশ্চিত অবস্থায় আছে, আমিও একটা অনিশ্চিত অবস্থায় আছি। এই কারণে আমি কবে বের হব জেল থেকে সেটা আমিও জানি না, তারাও জানে না। তারা আমার জন্য অপেক্ষার প্রহর গুনছে, কখন আমি আসব, কখন আমি মুক্ত হব। আর সবার জন্য এটা কষ্টের ছিল এই কারণে যে আমাকে যেহেতু এসএসসি পরীক্ষার হল থেকে নিয়ে গেছে, তো এত ছোট একটা মানুষকে কেন নিয়ে গেল। স্পেশালি আমার মামা, বাবা, মা, ভাই, বোন, আত্মীয়স্বজন সবাই খুব টেনশন করতো, সবাই দোয়া করতো। আর যেহেতু আমরা পলিটিক্যাল ফ্যামিলির মানুষ, তো আমরা এটা মনে করে নিতাম যে আমাদের জীবনযাত্রা এবং সাধারণ মানুষের জীবনযাত্রা সেম হবে না, হয়তোবা আমাদেরটাকে একটু কঠিন জীবনযাত্রার উপর দিয়ে যেতে হবে, বিভিন্ন লড়াই উতরাই পার করেই আমাদেরকে যেতে হবে। এই জন্য এগুলো ভেবে আসলে মানে বুকে কষ্ট বেঁধেই আসলে থাকতে হতো এবং ওটাকে বাস্তবতা হিসেবে মেনেই আমরা চলতাম। বাংলাদেশে এখন নতুন সরকার নির্বাচিত হয়েছে, নতুন সরকার এসেছে। এই সরকারের কাছে আপনার কোনো বা আপনার পরিবারের কোনো প্রত্যাশা আছে কি না? নতুন সরকারের কাছে তো সবারই প্রত্যাশা থাকে।
আমার প্রত্যাশা হচ্ছে যে এই সরকার অবশ্যই এই দেশটাকে সুশৃঙ্খল এবং আইনের আওতায় নিয়ে আসবে এবং দেশটা যেন দুর্নীতিমুক্ত হয় এবং সুশৃঙ্খল এবং একটা যেন রোল বাংলাদেশ তৈরি হয়, এই আশাই আমি করি। এবং বাংলাদেশ যেন পৃথিবীর বুকে খুব ভালো একটা দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে প্রত্যেকটা সেক্টরে, আমি সেটা আশা করি এবং সেটা চাই সরকারের কাছে। আপনার কাছে কি মনে হয় যে বিগত যে সরকার ছিল সেই সরকারের পথে এই নতুন সরকার যেতে পারে কিনা বা যাচ্ছে কিনা? যেহেতু সরকার নির্বাচিত হয়েছে বেশি দিন হয়নি, হয়তো 2 মাস এরকম কিছু, এখন পর্যন্ত আমার কাছে তেমন কিছু আসলে মনে হয়নি। আমি আশা করি সরকার এমনভাবে চলবে যাতে এটা আমাদের মনে না হয়। অ্যাটলিস্ট আমরা আওয়ামী লীগ সরকারকে দেখেছি, ছাত্র জনতার অভ্যুত্থান থেকেই তো এই সরকার এসেছে, রক্তের উপর দাঁড়িয়ে বর্তমান সরকার, রক্ত, অনেক মায়ের সন্তানের রক্ত, অনেক মায়ের আজহারি। তা আমি রিকোয়েস্ট করব, আমি চাই এই সরকার যেন সঠিকভাবে দেশ পরিচালনা করে এবং পূর্ব থেকে একটা শিক্ষা নিয়েই দেশ পরিচালনা করে। যারাই 15 বছর নির্যাতনের শিকার হয়েছে তারাই জুলাই সনদ বাস্তবায়ন হোক সংসদে, সেই বিষয়টা চায়। তো আপনি কি আসলে আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন বা এটা কতটা বাস্তবায়ন হওয়া প্রয়োজন বলে আপনি মনে করছেন? আমি যেটা মনে করি, কিছুক্ষণ আগে বললাম যে এই সরকার রক্তের উপর দাঁড়িয়ে আছে। কাদের রক্ত? ছাত্র জনতার রক্ত। ছাত্র জনতাই কিন্তু বেশি তাদের রক্ত দিয়ে পূর্বে সরকারকে উৎখাত করেছে। আপনি যদি বলেন যে কারা বেশি মারা গেছে, ছাত্র জনতা। আপনি যদি বলেন যে আন্দোলনে কারা ছিল, ছাত্র জনতা। মানে প্রত্যেকটা অ্যান্সারে কিন্তু আপনাকে ছাত্র জনতা, ছাত্র জনতা, ছাত্র জনতা আসবে। তো সেখান থেকে একটা দাবি দেওয়া কিন্তু উঠেই আসে যে জুলাই সনদ বাস্তবায়নের যে বিষয়টা, এটা কেন আসে? যে এটা এমন একটা জিনিসকে নিশ্চিত করে যাতে ভবিষ্যতে কোনো সরকার স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, ভবিষ্যতে কোনো সরকার এই সাহসটা না পায় যে কাজটা পূর্বে সরকার করে গেছে, যা ইচ্ছা তাই। ওই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে জুলাই সনদটা বাস্তবায়ন হওয়া খুবই জরুরি এবং আমি আশা করি সরকার এটাকে বাস্তবায়ন করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়ে আমাদের সাথে আপনার অভিজ্ঞতা, আপনার সেই কালো অধ্যায়, যে আপনার খারাপ সময়ের কথা আমাদেরকে জানালেন। আপনি নিউজ এক্সপ্রেসের স্টুডিওতে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। নিউজ এক্সপ্রেসের মাধ্যমে মানুষ আমার কথা শুনতে পারবে এবং নিউজ এক্সপ্রেস আমাকে এখানে আমন্ত্রিত করেছে। আমি নিউজ এক্সপ্রেসের শুভকামনা করছি। দর্শক সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থেকে আমাদের এই পুরো আয়োজনটি শুনবার জন্য। আমরা পরবর্তীতে এই ধরনের আরও অনেক গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।